হ্রাস করতে চাইছে। আপনি আপনি আপনার তো আপনার তো কি আমার খুব হাসি পেয়েছিল না সেদিন, যেদিন একজন প্রবীণ মানুষ তেতে পড়ে গিয়ে জানিয়েছিল যে ওই সব উপন্যাস গল্পের লেখক। একটা অদ্ভুত ফ্যাকাশে গলায় উত্তর এলো। আজ আপনাদের জন্য অনন্যা সাহা ব্যানার্জির লেখা প্রায়শ্চিত্ত। প্রধান চরিত্রে প্যারেমোহন, তনুজা, অনুষ্টুপ, পুলিশ ও বাড়ির মালিক। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আকাশ, প্রদীপ্ত ও ঋতু। শুরু হচ্ছে আজকের গল্প প্রায়শ্চিত্ত। ফ্যানটা এখন আর লাগছে না, একটু চালিয়েই অফ করে হালকা চাদর গায়ে দিতে হচ্ছে। মাঝরাতে উঠে তাই ফ্যানটা অফ করে দিলেন তনুজা দেবী। জায়গাটা একদম শহর নয় বলে আরও হয়তো ঠান্ডাটা বেশি বোধ হচ্ছে। চাদর গায়ে নিয়ে শুতেই ঘুম চলে এলো কখন টেরও পেলেন না। দরজা টোকা শব্দে ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রায় 8টা বাজে। ক্লান্তি আর মনোরম আবহাওয়ায় রসায়নে যা হয় আর কি। দরজা খুলে দেখেন সেই উড়িয়া চাকরটা চা আর ব্রেকফাস্টের ট্রে হাতে দাঁড়িয়ে। অল্প টানযুক্ত কিন্তু বেশ ভালোই বাংলায় দুবার ডেকে চলে গেছে। ও সরি, হুট করে শুরু করে ফেললাম। কোনো মুখবন্ধই করা হয়নি। তনুজা চৌধুরী, প্রাক্তন অধ্যাপিকা, সঙ্গে লেখালেখিরও বেশ শখ ছিল। বিভিন্ন ম্যাগাজিনে লিখতে লিখতে পরিচিতি তৈরি করা, তারপর বই প্রকাশ হয়ে জনপ্রিয় হওয়া, তারপর একটি প্রকাশনা সংস্থার সাথে সরাসরি যুক্ত হওয়া। একটা বাধাহীন স্রোতের মতো জীবন চলছিল। যদিও প্রচুর কাজের চাপে জর্জরিত হয়ে গিয়েছিলেন তিনি। কেরিয়ার গঠনে এতটাই মনোযোগী ছিলেন, বিয়ে সংসার কিচ্ছুই করা হয়ে ওঠেনি। বছর দুয়েক প্রকাশনার কাজে যুক্ত থাকলেও শেষ বয়সের ভারে আর এই কাজে এনার্জি পেলেন না। ঠিক করলেন সব কিছু থেকে ছুটি নিয়ে এবার নিজের মতো করে সময় কাটাবেন। তাই কখনো এখানে কখনো ওখানে এক ট্রলি ভর্তি বই নিয়ে বেরিয়ে পড়েন। খুব ভিড়ভাট্টা যুক্ত বেড়াতে যাওয়ার মতো বিখ্যাত অঞ্চল নয়, একটু অনামী স্থান, খুব একটা কেউ বেড়াতে যায় না, কিন্তু আবহাওয়া ভালো, একটু শান্তিতে নিরিবিলিতে কয়েকটা দিন কাটানো যাবে এমন অনাড়ম্বর জায়গা খুঁজে খুঁজে চলে যান। সপ্তাহখানেক আগেই এক বন্ধু খোঁজ দিল বেথুয়াঢাড়িতে একটা বাড়ি আছে তার কোনো এক পরিচিতের। ভদ্রলোক বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। তার স্ত্রী অসুস্থ, তাই বাড়িতে যদি কেউ পয়সার বিনিময়ে থাকতে চায় তার কোনো অসুবিধা নেই। যেন হাতে চাঁদ পেলেন তনুজা দেবী। সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা করে গাড়ি করে সোজা বেথুয়া। খুব সাধারণ ছিমছাম একটা বাড়ি। বহু বছর রং করা হয়নি বটে, কিন্তু কোনো নিপুণ হাতের ছোঁয়ায় বাড়িটা পরিষ্কার করা হয় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গাড়ি এসে থামতেই বাড়ির ভেতর থেকে উড়িয়া বছর 50 লোকটা বেরিয়ে এলো। মুখে কোনো কথা নেই, শুধু ব্যাগপত্র নিয়ে সোজা যে ঘরে থাকার ব্যবস্থা সেই ঘরটা দেখিয়ে দিল। রাত হয়ে যাওয়ায় তনুজা দেবী নিজের কাছে থাকা ড্রাই ফ্রুট খেয়ে শুয়ে পড়লেন। তারপর থেকেই গল্পটা শুরু করেছিলাম। যাই হোক, এবার এগোনো যাক। চা আর ব্রেকফাস্ট এনে দেওয়া বাটার টোস্ট অমলেট খেয়ে তনুজা দেবী বাইরের বাগানটায় ঘুরতে লাগলেন। তারই মাঝে চাকরটা উঠান ঝাড় দিয়ে ঘরদোর পরিষ্কার করে চলে গেল। এখনও দোতলা বাড়ির মালকিনের সাথে দেখা করতে যাওয়া হয়নি। টাকা পয়সা কখন কিভাবে দেবেন সেগুলো তো তার সঙ্গে আলোচনা করতে হবে। চাকরটাকে ডেকে জানা গেল যে তার নাম প্যারেমোহন। তার বাবা নাকি মুর্শিদাবাদে রান্নার কাজের জন্য বিহার থেকে চলে এসেছিল। তার ছোটবেলা উড়িষ্যায় কাটলেও 10 বছর বয়স থেকে সে মুর্শিদাবাদে থেকেছে। তারপর বিভিন্ন জায়গায় রান্নার কাজ করে শেষে এই বাড়ির মালিকের সাথে আলাপ হওয়ায় 30 বছর বয়সে এখানে চলে আসে। সেই তখন থেকে প্রায় 22 বছর ধরে এখানে কাজ করছে। তার কাছ থেকেই জানা গেল এই বাড়িটার মালিক নাকি লেখক ছিলেন। তনুজা দেবীর পাশে তালা বন্ধ করা ঘরটাই নাকি তার লেখার ঘর। আর তার স্ত্রী খুব অসুস্থ, তাই একমাত্র বিকেলবেলা ছাড়া
কারো সাথে দেখা করেন না। অগত্যা বিকেলের অপেক্ষা থাকা ছাড়া উপায় নেই। কোথাও কোনো অসঙ্গতি নেই বাড়িটায়। তাও তনুজা দেবীর কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো। কোথাও যেন কিছু একটা লুকিয়ে আছে, কিন্তু কি সেটা বুঝতে পারল না। ঠিক দুপুর 1টায় মধ্যাহ্ন ভোজনের এই ব্যবস্থা করা হলো। ঘরে এসে পৌঁছে দিয়ে গেল খাবার। এমনভাবে পরিপাটি করে কতদিন যে খাননি তনুজা দেবী। ভাত, শুক্তো, ডাল, বেগুন ভাজা, পোনা মাছের কালিয়া, চাটনি, পাঁপড় ও দই। বয়স হওয়ায় খাওয়া দাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশানই থাকেন, কিন্তু আজ আর সেসব না মেনে আস্তে আস্তে সব খেয়ে নিলেন। কি অপূর্ব স্বাদ খাবারের, যেন কোনো সুগৃহিণীর ছোঁয়া। কেন এই বাড়ির মালিকের চোখে পড়েছিল পেয়ারে মোহন, এখন বোঝা যাচ্ছে। দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তনুজা দেবীর, তাই বয়ে নিয়ে আসা বইয়ের টলি খুলে এক এক করে সব বার করে সামনে থাকা টেবিলে সাজালেন, কিন্তু পড়তে পারলেন না। পাশের দরজা বন্ধ করা ঘরে কি আছে? লেখকের কন্যা ছুটে পাড়া রত্নের ভাণ্ডার লুকিয়ে আছে, সেই আগ্রহে উতলা হতে লাগলেন। বারান্দায় এসে ঘরটার সামনে দাঁড়িয়ে ভেতরের পরিবেশের এক কাল্পনিক চিত্র আঁকতে থাকলেন। একজন লেখকের ঘর যেমন হওয়া উচিত তেমনই হয়তো। একদিকে লেখার টেবিল চেয়ার, পাশে হয়তো স্তূপাকৃতি পাণ্ডুলিপি, দেওয়াল জুড়ে তাক, তাতে প্রচুর বই। ভাবতে ভাবতে পেয়ারে মোহন এসে হাজির, হাতে একটা শরবতের গ্লাস। অবাক হয়ে তনুজা দেবীর দিকে তাকিয়ে বললেন, আপনি এখানে? এই ঘর বন্ধ রাখা থাকে কেন? সব সময় থাকে না, 3 বার খোলা হয়, কিন্তু বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না, মালকিনের হুকুম। আর কোনো কথার প্রয়োজন নেই। এইটুকুতেই বুঝিয়ে দিল যে তনুজা দেবীর এখান থেকে সরে যাওয়াই প্রয়োজন। তিনি সেখান থেকে সামনে 2-3টে সিঁড়ি দিয়ে নেমে বাগানে চলে গেলেন। খেয়াল করলেন শরবতটা নিয়ে পেয়ারে মোহন ভেতরে ঢুকল। মিনিট 5 পর বাইরে বেরিয়ে আবার তালা দিয়ে দিল। অদ্ভুত ব্যাপার তো, এত রহস্য সৃষ্টি করার কি প্রয়োজন আছে এতে? অনেকেই মৃতের ছবির সামনে তার পছন্দের খাবার সাজিয়ে দেয়, এরাও নিশ্চয়ই সেটাই করছে। বিষয়টি নিয়ে মাথা না ঘামিয়ে বাগানের বেদানা, পেয়ারা, জামরুল সহ নানা ফলের গাছের দিকে মন দিলেন তিনি। বিকেল হতেই পেয়ারে মোহন জানালো এবার মালকিনের সাথে দেখা করা যেতে পারে। তনুজা দেবী চা বিস্কুট খেয়ে উপরে উঠতে লাগলেন। প্রায় 62 বছর বয়স তার। যতই মনের বয়স কম হোক, সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুর ব্যথা মনে করিয়ে দেয় বসন্ত অনেকগুলোই অতিক্রান্ত। সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা লম্বা বারান্দা, তার শেষ মাথার ঘরটা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পেয়ারে মোহন। এগিয়ে গিয়ে 3-4টে ঘর অতিক্রম করে অবশেষে শেষ ঘরে গিয়ে ঢুকতেই সারা শরীরে রক্ত যেন জল হয়ে গেল তনুজা দেবীর। এ কি দেখছেন তিনি? বিছানায় শুয়ে এক কঙ্কাল সার মানুষ। চোখগুলো বিস্ফারিত হয়ে যেন বেরিয়ে চলে আসতে চাইছে। গায়ে একটা চাদর চাপা দেওয়া, বুকের কাছটা হালকা উঠছে নামছে, আর প্রমাণ দিচ্ছে যে মানুষটি এখনো জীবিত। এছাড়া জীবনের কোনো লক্ষণই নেই। চোখের দৃষ্টি একদম সোজা সিলিংয়ের দিকে। পা থরথর করে কাঁপতে লাগলো তনুজা দেবীর। পেয়ারে মোহন কখন পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। তার গলার আওয়াজে সম্বিত ফিরল। বাবু মারা যাওয়ার পর এমন শখ পেলেন যে বৌদিমণির মতো হাসি খুশি মানুষ বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। ডাক্তার বলেছেন সেমি কোমা, জ্ঞান ফিরতেও পারে আবার নাও পারে। মাঝে মাঝে নড়েন, আবার এরকম হয়ে যান। আগে তাও অল্প কথা বলতেন। কয়েক মাস আগে আমাকে বাড়ির সব দায়িত্ব পালন করতে বলে
সেই যে কথা বলা বন্ধ করলেন, আর কিছুই বললেন না। তনুজা দেবীর মনে অদ্ভুত কষ্ট জাগতে লাগলো। ভয় কেটে গেছে। সামনে এগিয়ে গিয়ে হাড্ডিসার দেহের মাথায় হাত বুলিয়ে দিলেন। লক্ষ্য করলেন চোখ দিয়ে দুপাশে জল গড়িয়ে পড়ছে, আর নিচের ঠোঁটটা হালকা কাঁপছে। প্যারে মোহন বলল, বৌদি বলছেন আপনি আশায় খুব খুশি হয়েছেন। অতিথি খুব ভালোবাসতেন কিনা? সন্ধেবেলা নিচ থেকে ফিরে এলেন তনুজা দেবী। সকালের অস্বস্তিটা আবার হচ্ছে। কিসের যেন চাপা একটা কষ্ট অনুভব করছেন, কিন্তু কিসের কিছুই বুঝছেন না। রাত হতেই প্যারে মোহন দুটো রুটি আর চিকেন স্টু দিয়ে গেল। খেয়ে শুয়ে পড়লেন। এখানে রাত একটু তাড়াতাড়ি নামে, সব যেন খুব আগেই নিঝুম হয়ে যায়। কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল। আচ্ছন্ন ভাব কাটতে বুঝলেন কেমন যেন একটা খসখসে আওয়াজ। কে যেন খুব দ্রুত কাগজের ওপর কলম চালাচ্ছে। গায়ে পাতলা একটা স্টোল জড়িয়ে বাইরে বেরোলেন। এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করলেন পাশের ঘরটার তালা খোলা, হালকা করে ভেজানো। ভেতর থেকে আলো আসছে, তার মানে ভেতরের কেউ আলো জ্বালিয়েছে। দরজার কাছে যত এগিয়ে গেলেন খসখস আওয়াজটা ততই বাড়তে লাগলো। সঙ্গে বাড়তে লাগলো তনুজা দেবীর হৃদস্পন্দন। সাহস করে দরজা ঠেলে খুললেন। অদ্ভুতভাবে খসখস আওয়াজটাও বন্ধ হয়ে গেল। ঘরে একটা বড় আলোয় সারা ঘর ঝলমল হয়ে আছে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন তনুজা দেবী। অসাধারণ কারুকার্য করা আলমারি প্রায় ৫-৬টা, আর তাতে সারি সারি বই। এছাড়াও দেয়ালে তাক করেও বই ডায়েরিতে ঠাসা। টেবিলেও কিছু কাগজ ডায়েরি ছড়ানো ছিটানো। তনুজা দেবী এগিয়ে গেলেন। আশ্চর্য, ঠিক যেন কেউ বসে লিখছিলেন। ডায়েরির খোলা, আর তার উপর পেনটারও ঢাকা খুলে রাখা। ডায়েরিটা হাতে নিলেন। প্রথম পাতায় নাম লেখা অনুষ্টুপ হাজরা। কোথাও যেন শোনা শোনা লাগলো নামটা। ভেতরের পাতাগুলো উল্টাতে থাকলেন। যা মনে হলো একটা উপন্যাসের পাণ্ডুলিপি। অনেক কাটাকুটি আছে মাঝখানে। কয়েক লাইন চোখ বুলিয়ে চমকে উঠলেন তনুজা দেবী। বুকের ভেতর দামামা বাজতে লাগলো। ৬ বছর আগে স্মৃতিতে ফিরে গেলেন তিনি। সূর্যস্নাতা প্রকাশনায় প্রধান ছিলেন তখন। এক ঘর ভর্তি লোক। এক ভদ্রলোক এসে দাবি করলেন শারদিয়ায় প্রকাশিত উপন্যাস জীবন তীরে নাকি তার লেখা, কিন্তু অন্য একজন কোনোভাবে সেটা জমা দিয়েছে। এমন হাস্যকর দাবিতে সারা ঘর হাসিতে ফেটে পড়ছিল। ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে বিপর্যস্ত করে তোলা হলো। তারপর এমন ঘটনা ৩-৪ বার হলো। শেষে তিনি এলেই সবাই বলে উঠত, কি দাদা, আবার লেখা চুরি? সেই পাণ্ডুলিপি এখন তনুজা দেবীর সামনে। হঠাৎ টপ টপ করে সেখানে রক্তের ফোঁটা। ভয়ে চিৎকার করে ছুঁড়ে ফেলে দিলেন ডায়েরিটা। আবার খসখস শব্দ। সামনে থাকা কাগজের ওপর লেখা হয়ে চলেছে, আমি চোর নই ম্যাডাম, আমি লেখক, আমি লেখক। হঠাৎ একটা দমকা হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেল। তনুজা দেবী ছুটে গিয়ে দরজা চাপড়াতে লাগলেন। কে আছো? কে আছো? খোলো, খোলো প্যারি মোহন। লাইটটাও অফ হয়ে গেল। আতঙ্কে ভয়ে আর্তনাদ করতে লাগলেন। কিছুক্ষণ পরেই খুলে গেল দরজা। সামনে মোমবাতি হাতে দাঁড়িয়ে সেই কঙ্কালসার বিস্ফারিত নেত্র। কি ভয়ঙ্কর দৃষ্টি! রক্তের মতো লাল চোখ ঠিকরে বেরিয়ে যেন গ্রাস করতে চাইছে। আপনি আপনি আপনার তো কি আমার খুব হাসি পেয়েছিল না সেদিন,
যেদিন একজন প্রবীণ মানুষ তেঁতুলপুরে গিয়ে জানিয়েছিল যে ওই সব উপন্যাস গল্পের লেখক। একটা অদ্ভুত ফ্যাকাশে গলায় উত্তর এলো। ধীর পায়ে বিকৃতি হাসি মুখ নিয়ে ওই কঙ্কাল সার মহিলা এগোতে থাকেন তনুজা দেবীর দিকে। কোনো রকমে সেখান থেকে ছুটে সোজা বাগান হয়ে গেট থেকে বেরিয়ে প্রাণপণে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে কোথায় থামলেন নিজেও জানেন না। আর ইউ ওকে? চোখ খুলে তাকিয়ে কিছুক্ষণ কিছুই বুঝলেন না তনুজা দেবী। তারপর এদিক ওদিক দেখে বুঝলেন এটা হসপিটাল। কাল রাতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ডিউটিরত পুলিশ তাকে নিয়ে আসেন। ডাক্তার দেখে বললেন ভয়ের কিছু নেই, জাস্ট একটা ট্রমা। অফিসার পুরো ঘটনা জানতে চাইলে সব খুলে বলেন তনুজা দেবী। শুনে হতবাক অফিসার ও দুজন লেডি কনস্টেবল মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। অফিসার বললেন, কি বলছেন ম্যাডাম? আপনি যে বাড়ির কথা বলছেন ওই বাড়ির মালকিন কোমা থেকে গত 1 বছর আগেই মারা গেছেন। আর যে চাকরের কথা আপনি বলছেন, মালকিন মারা যাওয়ার কয়েক মাস পরেই তার অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় আমি নিজে ইউডি করেছি। আমরা তো ওই বাড়িতে অনেক দিন আগেই লক করে দিয়েছি। কোনো উত্তরাধিকার নেই সেটা জানা গেলেই সব সরকারের হাতে চলে যাবে। কিন্তু ওই বাড়ির খোঁজ আপনি পেলেন কি করে? পাথরের মূর্তির মতো বসে রইলেন তনুজা দেবী। মুখে একটাও শব্দ বেরোল না। মাথার মধ্যে কিছু বিস্ময়বোধক চিহ্ন ও প্রশ্নচিহ্ন একে অপরের সাথে জড়িয়ে জট পাকিয়ে ফেলল। সঙ্গে বহু পুরানো একটা ঘটনার প্রকৃত সত্য জানার কষ্ট বুকে চেপে বসে রইল। কলকাতায় ফিরে এলেন তনুজা দেবী। থানার তরফ থেকে তার সব জিনিস বই আনিয়ে দেয়া হলো ওই বাড়ি থেকে। বেশ কয়েকদিনের চিকিৎসা ও বিশ্রাম দরকার হলো তার এই ট্রমা কাটিয়ে ওঠার জন্য। গল্প এখানেই শেষ নয়, চমকের শেষাংশ এখনও বাকি। একটু সুস্থ হতেই তনুজা দেবী উত্তর কলকাতায় সেই বন্ধুর বাড়ি গিয়ে উপস্থিত হলেন, যে বন্ধু তাকে এই বাড়িটির খোঁজ দিয়েছিল। বাড়িতে ঢুকতেই এক কম বয়সী ছেলে এগিয়ে এসে বললেন, কাকে চাই? তোমার বাবাকে ডাকো। অবাক হয়ে অস্ফুটভাবে ছেলেটি বলল, কেন বলুন তো? গত মাসের 4 তারিখে ফোন করে তোমার বাবা আমাকে বেথুয়া ডাউরির বাড়ির খোঁজ দেন। উনি কি জানেন না ওই বাড়ির সম্পর্কে, নাকি জেনেও? দাঁড়ান, গত মাসের 4 তারিখে আমার বাবা আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ। এটা হতে পারে না। কেন হতে পারে না? যে মানুষটা 3 তারিখে এই পৃথিবী থেকে চলে গেল, সে কি করে আপনাকে 4 তারিখে ফোন করতে পারে? তনুজা দেবীর পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। এসব কি হচ্ছে? ছেলেটি ঘরে নিয়ে গিয়ে বসালেন তনুজা দেবীকে। ধীর ও শান্তভাবে তনুজা দেবী বললেন, অনুষ্টু ভাজরাকে চেনো? পরম উৎসাহে ছেলেটি বলল, গল্প কাকু, ওনাকে চিনব না? ছোটবেলা থেকে ওনাকে দেখছি, আমাদের বাড়ি আসতো আর আমাকে রোজ গল্প শোনাতো। খুব ভালো গল্প লিখতো। বাবা আর উনি অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। কিন্তু কি হলো? উৎসাহ যেন হঠাৎ নিভে গেল। মাথা নিচু করে ফেলল ছেলেটি। থামলে কেন? বলো, কিন্তু কি? বাবা এমন একটা কাজ করলো যে এত সুন্দর বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। কি যে হলো বাবার কে জানে। একদিন কাকুর কিছু লেখা চুরি করে এনে বিভিন্ন পত্রিকায় নিজের নামে পাঠিয়ে দেন। সেগুলো ছাপাও হয়। কাকু এসে বাবাকে বলছিলেন যে, তোকে এত বিশ্বাস করতাম, নিজের ভাই ভাবতাম, আর তুই এভাবে ঠকালি। তারপরই কাকু মনের কষ্টে অসুস্থ হয়ে যান, আর কিছুদিন পর হার্ট অ্যাটাকে মারা যান। বাবা শেষ অবস্থায় এসে আমাকে এই কথাগুলো বলেছিলেন। কতটা অপরাধ বোধে ভুগছে বাবা, সেটা আমরা জানি। সেখান থেকে বেরিয়ে বাড়িতে ফিরলেন তনুজা দেবী। ফিরতে ফিরতে ভাবলেন, কি অদ্ভুত এই যোগসূত্র, একটার সাথে অন্যটার নিখুঁতভাবে বাঁধা। সেই বিদ্রূপগুলো খুব সুচারুভাবে ছুঁড়িয়ে দিয়েছিলেন অনুষ্টুপ হাজরার দিকে। সেগুলো মনে পড়তে লাগলো তার। অনুশোচনায় ক্ষত বিক্ষত হতে থাকলেন তিনি। না,
প্রকাশনার কাজ থেকে অবসর নিলে চলবে না। অবহেলিত প্রতারিত এক লেখকের জন্ম তাকে দিতেই হবে, তার যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। কালই যাবেন পত্রিকার অফিসে, জানাবেন তিনি আরও কিছুদিন কাজ করতে চান। সরকারের পক্ষ থেকে পারমিশন নিয়ে আলমারির দেয়ালে তাকে থাকা অজস্র পাণ্ডুলিপিকে ছাপার অক্ষরে রূপান্তরিত করতেই হবে, যার নিচে জলজল করবে লেখকের নাম অনুষ্টুপ হাজরা। জীবন দশায় যে সম্মান তাকে দিতে পারেনি, সেটা মরণোত্তর অবস্থায় অন্তত দেওয়ার কাজ তাকে করতেই হবে। তাতে যদি অনুষ্টুপবাবু তার স্ত্রী ও প্যারে মোহনের আত্মা একটু শান্তি পায়, তাতে তনুজা দেবীর অনুতাপের জ্বালা একটু কমে, সেটুকু হোক অন্তত। শুনছিলেন